পুরো ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গেও জনগণনার কাজ কিন্তু শুরু হয়েছে। আর এবার এই জনগণনার কাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে যে সমস্ত সরকারি কর্মচারী আছেন এবং কন্ট্রাকচুয়াল যে সমস্ত স্টাফেরা আছেন, তো তাদেরকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। তো কাজটি কিন্তু শুরু হচ্ছে 1 আগস্ট থেকে এবং এটি প্রথম ধাপের যে কাজ সেটা কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে এবং দ্বিতীয় পর্যায়ের বা দ্বিতীয় ধাপের যে কাজ সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আবার হবে এবং সেটি কিন্তু ফেব্রুয়ারির শেষ পর্যন্ত কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা এবং তারপরে মার্চে কিন্তু ফাইনাল রিপোর্ট পাবলিশ হবে। তো কাজটি শুরু হওয়ার আগে বেশ কতগুলি প্রশ্ন প্রত্যেক কর্মচারী মানে বিশেষত যারা কর্মী হিসাবে নিযুক্ত হয়েছেন তাদের সাথে সাথে সাধারণ নাগরিকদের মনের মধ্যেও কিন্তু আছে। তো সেই প্রত্যেকটি প্রশ্ন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং একদম অফিসিয়াল যে অর্ডার কপি সেখান থেকে এই সংক্রান্ত ঠিক কী কী উত্তর পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে, যেহেতু এই কাজে বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিযুক্ত করা হয়েছে, তো তাই শিক্ষকদের এই যে ডিউটি দেওয়া হচ্ছে তার বৈধতা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন। কারণ আমরা দেখেছি যে নির্বাচনের কাজ বলুন বা এসআইআর কাজে বেশিরভাগই কিন্তু শিক্ষকদের নিযুক্ত করা হয়েছিল। তো তখনই কিন্তু প্রশ্ন উঠেছিল যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা সংক্রান্ত যে সিস্টেম পঠন পাঠনকে আলাদা করে সরিয়ে রেখে শিক্ষকদের এই বারংবার ডিউটি দেওয়া এর আইনত ভিত্তি কতটা। তো এই বিষয়ে একটা প্রশ্ন আছে। তার পাশাপাশি এই যে শিক্ষকরা যে বিভিন্ন ডিউটি করবেন বা অন্যান্য কর্মচারীরা, তো তারা এই ডিউটির দিনগুলোতে কি অন ডিউটি হিসাবে কোনো ছাড় পাবেন নাকি তাদের দুটো ডিউটি একসাথে করতে হবে, এই বিষয়ে বিভিন্ন রকম মতবিরোধ আগে হয়েছিল, এখনও সেই প্রশ্নটা আছে। আমরা আইনি ভিত্তিতে দেখে নেব যে এখানে অর্ডার কি বলছে। তার পাশাপাশি দেখুন, গণনাকারী যারা আছেন তারা ঠিক একটা চৌহদ্দির কোথায় যেতে পারবেন, কি প্রশ্ন কতটুকু তিনি করতে পারবেন এবং তার পাশাপাশি একটা গণনাকারীকে যদি কোনো পরিবার থেকে বাধা দেওয়া হয় বা কোনো তথ্য দিতে অস্বীকার করা হয় বা গণনাকারী নিজে যদি কোনো ভুল করে থাকেন, তো সেক্ষেত্রে শাস্তির বিধান কি আছে। এর পাশাপাশি এবারে একদম নতুন যে সিস্টেম যে স্বগণনা বা সেলফ এনুমারেশন, তার ঠিক আইনত ভিত্তি কতটা, সামগ্রিক এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকে আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, প্রথমেই আমি আপনাদের বলি যে ভারতের জনগণনা যে 2027টি হচ্ছে সেটির মূল ভিত্তি কিন্তু হচ্ছে ভারতের জনগণনা আইন 1948। ভারত সরকারের তরফ থেকে ভারতের জনগণনা কিন্তু ব্রিটিশ আমল থেকে মানে স্বাধীনতার আগে থেকেই শুরু হয়েছিল, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু তারপরে জনগণনাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং খুব সুন্দরভাবে একটা সুন্দর সিস্টেম এটাকে আনার জন্য একটি আইন কিন্তু তৈরি করা হয়, যেটি হচ্ছে ভারতের জনগণনা আইন 1948 এবং যেটি পরবর্তী সময়ে কিন্তু এটাকে কারেকশনও করা হয় বা অ্যামেন্ডও করা হয় এবং সেটি কিন্তু 2022 সালে করা হয়ে থাকে। তো এই যে আইন, এই আইনের মধ্যেই কিন্তু আমি যে প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তার প্রত্যেকটির উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন, প্রথম প্রশ্নটি যেটি ছিল যে শিক্ষকদেরকে এই বিষয়ে কোনো ডিউটি দেওয়া যায়, তো এখানে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করছে যে ভারতের যে জনগণনা আইন 1948 সেটি কিন্তু শিক্ষকদের যে আরটি অ্যাক্ট যেটা 2009, তো তার সাথে কিন্তু একদম সামঞ্জস্য রেখে কিন্তু তৈরি করা হয়েছে। কারণ আরটি অ্যাক্ট 2009 কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে শিক্ষকদের মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শিক্ষকতার পাশাপাশি 10 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হওয়া জনগণনার কাজ এবং বিভিন্ন নির্বাচন সংক্রান্ত কাজে কিন্তু যুক্ত করা যেতে পারে। তো কাজেই এই আইনটি যেহেতু আরটি অ্যাক্টের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করা হয়েছে, তো কাজেই অবশ্যই এর কিন্তু বৈধতা আছে বা এটি কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য। এবার দেখুন, দ্বিতীয় যে প্রশ্নটি আপনাদের মনের মধ্যে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে এই যে আইনটি হয়েছে বা জনগণনার যে আইনটি হয়েছে, তো সেক্ষেত্রে যারা এখানে নিযুক্ত হয়েছেন তারা ঠিক কোথায় এবং কতটা বাড়ির সীমানার মধ্যে প্রবেশ করতে পারবেন। তো এখানে পরিষ্কার একদম জনগণনা আইনের যে 1948-এর 8 এবং 9 নম্বর ধারা অনুযায়ী কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে বাড়ির চৌহদ্দির মধ্যে তো অবশ্যই প্রবেশ করতে পারবেন এবং তার পাশাপাশি তারা
কিন্তু বাড়ির দেওয়ালে কিন্তু অবশ্যই মার্কার বা তাদেরকে দেওয়া যে সমস্ত সরঞ্জাম আছে সেইগুলি দিয়ে তারা নাম্বারিংও করতে পারবেন এবং জনগণনা সংক্রান্ত প্রাসঙ্গিক যে সমস্ত প্রশ্ন সেগুলি অবশ্যই কিন্তু তিনি করতে পারবেন এবং এই বিষয়ে যদি কেউ বাধা দেন বা অস্বীকার করেন তো তাকে কিন্তু এটি অবহিত করতে হবে প্রত্যেকটি এনুমারেটর থেকে সুপারভাইজারদের যে ভারতের জনগণনা আইন 1948 মোতাবেক তারা কিন্তু এই প্রশ্নগুলি করছেন, তারা কিন্তু এরিয়াতে এসছেন এবং দেওয়ালে কিন্তু নাম্বারিংটা করছেন। তো কাজী এটি যদি তারা না দেন, উত্তর যদি না দেন বা ওনাকে যদি প্রবেশের অনুমতি যদি না দেন তাহলে কিন্তু আইন লঙ্ঘন হবে এবং আইনত কিন্তু তার বিরুদ্ধে অবশ্যই কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে। দেখুন এর পাশাপাশি আরেকটি প্রশ্ন আমি যেটি বলছিলাম যে স্বগণনা এবারে যেটা শুরু হয়েছে বা সেলফ এনুমারেশন, তো তার বৈধতা দেখুন এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে স্বগণনা বা সেলফ এনুমারেশন এটি কিন্তু 2022-এ নতুন করে যে মূল আইন 1948-এর যে মূল আইন সেটাকে অ্যামেন্ড করা হয় এবং তার 6D ধারা অনুযায়ী কিন্তু একদম পরিষ্কার বলে দেওয়া হয় যে কোনো সাধারণ নাগরিক তিনি অবশ্যই নিজের তথ্যকে কিন্তু নিজে আপলোড করতে পারেন বা এনুমারেট করতে কিন্তু পারেন। তো সেই হিসাবে 2022-এর এই ধারা অনুযায়ী অবশ্যই সেলফ এনুমারেশন কিন্তু একদমই বৈধ। দেখুন এর পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে জনগণনার কাজে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয় এবং যে সমস্ত তথ্য যারা এনুমারেটর এবং সুপারভাইজাররা যারা কালেক্ট করে থাকেন এবং আপলোড করে থাকেন সেগুলি কিন্তু সম্পূর্ণরূপে নিরাপদে রাখতে হবে এবং সেটা কোনো রকমভাবে কোনো কোর্ট কেসের জন্য প্রামাণ্য নথি হিসাবে কিন্তু ব্যবহার করা হবে না এবং তার পাশাপাশি কারোর সাথে কিন্তু কোনোভাবে শেয়ারও করা যাবে না, একদম পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে এবং এটা কিন্তু ভারতের যে জনগণনা আইন তার ধারা 15 অনুযায়ী কিন্তু এটা একদম স্পষ্টতই উল্লেখ করা আছে। দেখুন তার পাশাপাশি অন ডিউটির বিষয়টা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ যে সমস্ত কর্মীরা নিযুক্ত হয়েছেন তারা আদৌ অন ডিউটি পাবেন কিনা। তো এখানে পরিষ্কার কিন্তু উল্লেখ করেছে যে সমস্ত গণনাকারী যারা গণনা করছেন তো তারা যে সময়টা ব্যয় করছেন সেই সময়টা তার দপ্তরে কর্মরত বলে কিন্তু বিবেচনা করা হবে, মানে পরিষ্কার এখানে অন ডিউটির কথা কিন্তু বলা হচ্ছে। মানে উনি যে সমস্ত কর্মী বিশেষত প্রত্যেকেই যারা এই কাজটি করার জন্য যে সময়টা তিনি ব্যয় করছেন সেই সময়টা কিন্তু অবশ্যই তাকে অন ডিউটি বলে দেওয়া হবে এবং এটা একদম পরিষ্কার ধারা 15 কিন্তু অবশ্যই উল্লেখ করা আছে। এর পাশাপাশি শাস্তিমূলক কিছু বিধান আছে যদি কোনো এনুমারেটর এই সমস্ত আইন লঙ্ঘন করে তিনি ব্যক্তিগতভাবে নিজের ইচ্ছায় নিজ কিছু স্বার্থ রক্ষায় বা ভুলবশত কোনো প্রশ্ন করে থাকেন বা আইন লঙ্ঘন করে থাকেন তবে অবশ্যই সাধারণ নাগরিকদের মতো তার বিরুদ্ধেও কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে, তারও কিন্তু কিছু প্রভিশন এখানে অবশ্যই আছে। তো এই বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসগুলি আজকে আমি একদম সরাসরি যে ভারতের যে জনগণনা আইন এবং তার যে অ্যামেন্ডমেন্ট সেখান থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব অফিসিয়াল অর্ডার মোতাবেক বা অফিসিয়াল কোনো তথ্য থাকলে সেটি আপনাদের সাথে শেয়ার করা এবং যথাসম্ভব সঠিক উত্তর আপনাদের সামনে পরিবেশন করা বা তুলে ধরার চেষ্টা করব। আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।